কমলে বিষ্ণু বল্লভে যত্তং শিশ্রা কৃষ্ণতদা ভৌমৈশ্রা ঈশ্বরী কমলে লক্ষ্মীশ্চলাভূতি হরিপ্রিয়া পদ্মে পদলয় সম্পদ সৃষ্টি শ্রী পদকে না সকালে ব্রেকফাস্ট করেছিলাম ছাতুর ঘোল। গরমে মনে হচ্ছিল ওটাই বেস্ট। এখন তো এই ব্রাউন সুগারটা ব্যবহার করি, এটাতে না আলাদা একটা কালার আসে। খারাপ বলে তার পরিপ্রেক্ষিতে তুমি দুটো কথা বলে তুমি ভাববে তুমি ওই সময় জিতে গেলে, কিন্তু না, তুমি পরবর্তী সময় নিজের ভেতরে তোমার গিল্টি হবে। বিছানা কি রাখলি ওটাতে? আরে চকলেট কেক। ও কেক, কি হয়েছে এত টায়ার্ড কেন? অনেক ভালো ভালো জিনিস দেখেছি। হ্যাঁ, বাবাকে ফাদার্স ডে তে একটা কেক কিনে দেবো, ওর তার সাথে একটা কার্ডও ফ্রি দেবে। বাবারটা মনে থাকে, মাদার্স ডে কথা আমি ওই দিন পিকচার বানিয়ে দিয়েছিলাম অনেক রাতে। আমি এসেছিলাম তখন। আমাকে ভালোই বাসবো না, বাবাকে মেরা লাল্লা সা দুলারা হ্যাঁ। এই বাচ্চা, দেরি আছে দেরি আছে। এই দেখ, লম্বা হতে পারিস তুই, কিন্তু আমার থেকে এখনো দেরি আছে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই গরমে খুবই ভালো আছো। আমরাও ভালো আছি, বলতে হয় ভালো আছি, না বলে লাভ মানে উপায় নেই। আয়ুষ্মানের বাবা আয়ুষ্মানকে নিয়ে চলে এসেছে কম্পিউটার থেকে, আর আয়ুষ্মানের বাবার খুব কাশি হয়েছে, তাই জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসছে নিজের জন্য, জানো। আর আমার যখন কাশি হয় আমাকে নিজেকে ওষুধ নিয়ে আসে, তখন মনে হয় না আমার বউয়ের জন্য একটা ওষুধ কিনে, ও তোমার এমনি ঠিক হয়ে যাবে। কেন ওষুধ আছে তো, ওটা তো আমি খেয়েছি। আমি গেছিলাম ওখানে ব্যাংকে, তাই জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। আর আমি আজকে হাত দিয়েছ, হাত দিয়েছ? আমি আজকে একটা ব্রেড বানাচ্ছি, তার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। ডোটা বানিয়ে রেখে দিয়েছি রেস্ট করবার জন্য, ততক্ষণ চা বানিয়ে চা খাবো। আজকে বৃহস্পতিবার তো, সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিতে একটু সময় লাগবে আমার, তাই ভাবলাম আগে চাটা খেয়ে নিই আর তোমাদের সাথে ভিডিওটাও শুরু করে দিই। কারণ সকাল থেকে ব্লগ করিনি, গরমে কি ব্লগ করবো বলো তো। গরমে আমার রোদে না মাথা গরম হয়ে যায়, মানে ঝলক মারে না একটা, মনে হয় দূর সব বন্ধ করে দিই। দাঁড়াও, এই লাইটটা শুধু জ্বালালে হবে না, এটাও জ্বালাতে হবে, বরঞ্চ এইটা অফ করে দিই। হ্যাঁ, তো এখন খাবো মিল্ক টি। সকালবেলা তো আমরা মিল্ক টি খাই না, তোমরা জানোই অনেকে, এই এখন খাবো। আর বিকেল থেকে যেহেতু রোদটা থাকে না, মানে গরম কম থাকে, তো আমার কাজের এনার্জিটা বেড়ে যায়, সেই জন্য আমি বিকেল থেকেই এখন ব্লগ শুরু করি বেশিরভাগ। তারও চা পাতাটা দিয়ে নিই। আর আসছে খালি, জানো আজকাল ক্যামেরাটায় কি হয়েছে কে জানে, না ক্যামেরা ভালো হয়ে গেছে, ফোকাস করে ভালো। হ্যাঁ পাপা, এক সেকেন্ড, চা বসাচ্ছি। এটা হচ্ছে কি বলতো, এটা টাটা টি গোল্ড। টাটা টি গোল্ডের একটা বড় প্যাকেট নিয়ে এসেছিলাম, বড় বলতে 250 গ্রামের। ওটা শেষ হবে, তারপর আবার যখন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবো তখন নিয়ে আসবো। এই জায়গাটা এখন কত সুন্দর লাগে না? আগে এটা কেমন লাগতো, এখন বেশ ছিমছাম লাগে। সুন্দর করে সাজিয়ে নিয়েছি পুরো। এটাকে মেনটেন করতে হবে, এই হচ্ছে ব্যাপার। গোছানো থাকে তখনই যখন সকলে মেনটেন করে। রান্নাঘরটা না হয় শুধু আমাকেই মেনটেন করতে হয়, কিন্তু ঘরদোরগুলো তো সকলেরই কর্তব্য, তাই না? কিন্তু সেটা করে না, এটাই হয়ে যায় আমার সব থেকে পরিশ্রম। আর আমি একদম অগোছালো পছন্দ করি না, তাতে আমার ঝগড়া। আগে তো খুব রাগারাগি হতো, পরে ভাবলাম যখন একটু ম্যাচিওর হয়ে গেলাম, তারপরে ভাবলাম যে রাগারাগি করে কি হবে, যখন করতে হবে আমিই করি। তারা করবে না, তাদের ওপর সবকিছু প্রেশার ক্রিয়েট করে তো অশান্তি ঘরে করে লাভ নেই। তারা করতে বা তাদের আসে না করাটা, ইচ্ছা করে না। আমার যেমন আমি নোংরা পছন্দ করি না, তারা বাধ্য নয় যে সবসময় তাদেরও টিপটপ, তারা পছন্দ করে না টিপটপ থাকতে। সবার মানে একটা চয়েস থাকে, তো সে সেরকম ভাবেই থাকবে। এমন না আশিসকে বললেও হেল্প করে দেয় না, ওকে যদি বলে আমার হাতে হাতে তুমি একটু জামা কাপড়গুলো ভাঁজ করে দাও, করে দেয়। এই তো ওই একটা কেক এনেছে, এই কেক থেকে আমাকে একটু দেবে, এই জন্যই ডাকছে। খান, একটাই তো কেক এনেছিস, ভেতরেটা পুরো খেয়ে নিয়েছিস? না না, এই তো। আজকে না সকালে ব্রেকফাস্ট করেছিলাম ছাতুর ঘোল। গরমে মনে হচ্ছিল ওটাই বেস্ট, এর থেকে আর কিছু করবার না ক্ষমতা ছিল আর না ইচ্ছা ছিল খাবার। সব ধোয়া মাজা পরিষ্কার,
চাটা খেতে পারলে তারপরে সন্ধ্যাবাতি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আগে একটু জল খাবো। এখন তো এই ব্রাউন সুগারটা ব্যবহার করি, এটাতে না আলাদা একটা কালার আসে জানো তো, যে কোনো রান্নায়, আর পরিমাণে খুব কমও লাগে। যা বুঝলাম আর কি করে। যতদিন না আমাদের এখানে একটু গরমটা কমবে, আমি মনে হয় না সকাল থেকে ব্লগ শুরু করতে পারবো। কারণ সকালবেলা কাজ করতে গিয়ে এত ঘেমে যাচ্ছি, সেই ঘেমো মুখ নিয়ে ক্যামেরার সামনে আসাটা খুব বিচ্ছিরি ব্যাপার। আর কতবার মুখে চোখে জল দিয়ে মুখ মুছবো বলো তো? সকালে যত পরিমাণে কাজের প্রেশার থাকে, রান্না থাকে, ততবার কি মানে মুখ মুছে তারপরে ক্যামেরা অন করা সম্ভব হয় না। আর এত বেশি হিউমিডিটি সহ্যের বাইরে চলে গেছে। আর আমি এমনিতেও ঘামি বেশি, রাস্তাঘাটে বেরোলে আমি সবাইকে দেখতে থাকি যে সবাই ঘামছেন, আমি একাই ঘামছি, এরকম ব্যাপার। তো ওই জন্য বিকেলের পর থেকে বেশ ফুরফুরে মেজাজ থাকে, আর আমার কাজকর্ম গতিও বেড়ে যায় অনেক। কারণ সূর্যি মামা একটুখানি অস্ত যান, তো তখন ওই রোদের তাপটা, যাদের বিশেষ করে মাইগ্রেন আছে তোমরা খেয়াল করো, সকালে যদি খুব ঝলমলে রোদ হয় গরম সমেত, তাহলে কিন্তু খুব কষ্ট হয় বিশেষ করে তাকাতে বা কোনো কিছু কনসেন্ট্রেট করতে। তো ওই জন্য বিকেলের দিক থেকে আমাদের কাজের গতি অনেক বেশি থাকে। সকালে যখন লিকার চা খাই, খই দিয়ে বাতাসা দিয়ে খাই, আর বিকেলে যখন আমি দুধ চা খাই তখন অল্প একটু মুড়ি খাই। বাবা সাবধানে ধরে বসবে বাবাকে, আর আস্তে আস্তে চালাবে, তাড়াহুড়ো নেই। তো আয়ুষ্মান বেরিয়ে গেল, এবার আমি ডোটাকে দেখি কি কন্ডিশন। আর বলো না, বেসিনের মধ্যে একটা টিকটিকি গিয়ে পড়েছে, ছোট্ট কালো, জানো, বেসিনের মধ্যে পড়েছিল। বাবা সেই সব কিছু সরিয়ে ওর বাবা এলো, তারপর বাবাকে দিয়ে তোলালাম। আমার ভীষণ ভয় লাগে। এই দেখো ফুলে একদম। ইস্টটা খুব ভালো, কিন্তু ইস্টটা আজকে শেষ হয়ে গেল। ইস্ট অর্ডার দিয়েছি, চলে আসবে। কেক টিনটাকে আগে রেডি করে নিই। কেক টিন রেডি হয়ে গেল, এটা থাক। এটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার কিন্তু রেসিপি পুরো শেয়ার করা আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ট্রাই করতে পারো। তো গাটা ধুয়ে নাইটি চেঞ্জ করে এখন সন্ধে দেবো। সন্ধেটা অনেকটা পেরিয়ে গেছে, 7টা বেজে গেছে জানো। এই আয়ুষ্মান পড়তে গেল, লাইট তো চলছে। আর এদিকে আমি ব্রেডটা বসিয়ে দিয়েছি, ব্রেড। তো সকালের দিকে যখন খই বাতাসা দেখাতাম, মানে দেখিয়েছি, আমাকে একজন জিজ্ঞেস করেছিল এটা কি কোনো হেলথ বেনিফিট আছে? অবশ্যই আছে। আমাকে এমনিতেও বলেছে যদি ভাজাভুজি খাই কোনো সময়, তাহলে অল্প শুকনো মুড়ি খেতে, তাহলে নাকি তেলটা অ্যাবজর্ভ করে। আর এমনিতেও চা জাতীয় জিনিসটা তো খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে আমি খইটা খাই আর বিকেলবেলা মুড়ি খাই। এটা হচ্ছে ওই ব্যালেন্স করবার জন্য বলতে পারো। এটা আমার মনের ব্যাপারও আছে একটা। তো ওই জন্য আমার ঘরে প্রায় প্রত্যেক সপ্তাহে 1 প্যাকেট করে মুড়ি আর খই আসে, কারণ আমরা 3 জনেই মোটামুটি খাই, যখন বাটিতে নিই আর কি, 1 বাটি নিই, 3 জনে খাই এরকম। তো চলো সন্ধ্যাবাতি দেবো। বৃহস্পতিবারে সন্ধ্যা একটু জাঁকজমক করেই দিই, মানে একটু সময় নিয়ে দিই আর কি। পাঁচালিটা পড়বো, চলো সেটা পড়ে নিই। ওম খর্বসূলতনং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং কৃষ্ণন্দন মদগন্ধলুপ্ত মধুপপ্পালগণ্ডস্থলং দন্তাঘাতু বিদরিতারি দুধুরে সিন্দুরে শোভাকরং বন্দে শৈলসুতাশুতং গণপতিং সিদ্ধিপ্রদং কাবদম। ক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায়, দুর্ভিক্ষ ভীষণ অন্যাভাবে শীর্ণকায়, বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, অতি প্রিয় প্রাণাধিক পুত্রকন্যা গণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলে বলে বল দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে, কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর পুণ্যমুনি বরে, নরনারী দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। তাছাড়া সত্য কথা কভু নাহি কয়, সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায়
যায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈর্ষাদে হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রীকাতর চিত্ত কুচিলতাময় দেব দ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ তারি কমলে বিষ্ণু বল্লভে যত্তং শুশ্রা কৃষ্ণ তথা ভগবৈশ্রা ঈশ্বরী কমল লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মে পদলয় সম্পদ সৃষ্টি শ্রী পদধারিণী দাদৌ শৈতানী নমানি লক্ষ্মী সং পূজা পটে শিরালক্ষ্মীপ্রদর্শ পুত্র দ্বারা বিবিঃসহ নমো বিষ্ণুকোশ ভর্জাশী পদ্মে পদলয় শুভে সর্বাত্ম পাহি মাং দেবী महालक्ष्मी नमस्तुते मन में आए सब सुख शांति चिरंतन पाए भाव धरे जो मन में जैसा पावत अनुभव वही वैसा गुरु की बुद्धि लगावे तन को समाधान लावत उस मन को साई नाम सत जो गावे शो फल जग में शाश्वत पावे गुरु बासर करी पूजा सेवा उस पर कृपा करत गुरुदेव। তো গতকাল আমি মাথা ঘষে নিয়ে আজকে বৃহস্পতিবারের পুজোটা দিয়েছি। আর এখানে এই যে ঘরে আমার মানে আয়ুষ্মানের যে পড়ার জায়গাটা আছে শেলফটা তার একদম ওপরে থাকে একটা লাল কাপড়ের ওপর আমি বেশ কিছু ঠাকুরের ছবি রাখি। এখানেই রাখি লাল কাপড়ের ওপরে রাখি হচ্ছে সেন্ট এক্সপেডাইটের ছবিটা রাখি, তারপরে সাই বাবা গণেশজি রাখি। আসলে কি আমার বরাবর তো ঘরেই ঠাকুরের জায়গা ছিল, আমার যেন কেমন একটা মনে হয় যে আমার সাথেই ঠাকুর আছে। ওই জন্য যখন থেকে ঠাকুরের আলাদা ঘর হয়েছে আমি এই জায়গাটা একটুখানি ঠাকুরের ছবি রাখি যাতে সকালবেলা ঘুম থেকে উঠে দর্শন করতে পারি বা ইচ্ছে হলে প্রণাম করতে পারি। আর ওই যে জায়গাটা পরিষ্কার করে এগুলো ঠাকুরের কাপড় দিয়েই করেছি, তারপর আবার ধুয়ে টুয়ে এই জায়গাটা মেলে দিই। এই বারান্দাটায় ঠাকুরের জন্যই ব্যবহার হয়, ওখানে কোনো আমরা জামা কাপড় মেলি না। এরপরে ওপর দিকটা যখন পরিষ্কার করলাম ভাবলাম আয়ুষ্মানের তাকটা একটু অগোছালো হয়ে গেছে, একটু অগোছালো থাকতে থাকতে আমি গুছিয়ে ফেলি, না হলে ওপেন থাকে তো দেখতেও বাজে লাগে, ধুলো ময়লাও পড়ে যেহেতু রাস্তার ওপর। আর আমার ঘরে সেই শেলফ হোক ওপেন হোক বা ক্লোজ হোক ধুলো এমনিই পড়ে, এত পরিমাণে গাড়ি যায় বাড়ির সামনে থেকে যে আমাকে ডেলি বলতে গেলে ধুলো না মুছলে এক পুরু করে ধুলো পড়বেই। তো এই যে আয়ুষ্মানের এই বুক শেলফটা এত ভালো হয়েছে আর ভীষণ রাখার মানে একটু গুছিয়ে রাখলেই না দেখতে খুব সুন্দর লাগে, মানে দামেও যথেষ্ট কম আর জিনিসটা পোক্ত খুবই ভালো। আর পাশের যেটা সেটা তো বলেছিলামই আমাদের কোম্পানির, এটা কিন্তু মানে ফার্স্ট হ্যান্ড নয়, মানে আমাদের কোম্পানিতে ব্যবহার অলরেডি হয়ে গেছে ছিল, আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। এটা একটুখানি যদি পালিশ করাবার সময়টুকু পেতাম বা একটা কোনো ভালো ওয়ালপেপার লাগিয়ে নিলেও দেখতে খুব সুন্দর লাগবে। ভাবছি পাশের যে বুক শেলফটা আছে ওটার মতনই একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে ওয়ালপেপার নেব। আর এই যে এইটার ওপরটা আর কি শোকেসের ওপরে টেলিফোনটা থাকে, তারপরে ওয়াইফাইয়ের যা কানেকশান তার যা যা থাকে আর কি, আমাদের বক্সের তো শেষ নেই, তার উপরে আবার এখন তো পুরো বাড়ি জুড়ে সিসিটিভি, তো সেই জন্য ওই সমস্ত কিছুই আমার ঘরেই আছে আর কি, যার ফলে কি তার আমার ঘরে একটু বেশি, তবুও চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখার যাতে দেখতে খারাপ না লাগে। আর দেখো এই জায়গাটা ঝেড়ে পুছে নিলাম। আর ওদিকে চলো কেক রুটিটা কতটা হয়েছে চলো দেখি ব্রেডটা কি হলো কন্ডিশন। ভালোই হয়েছে, আজকেরটা একটু বড় করেছি, একদম পারফেক্ট। একদম সফট, তবে একটু গরম আছে এখনো পর্যন্ত, কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কাপড় দিয়ে ঢেকে রাখলে কি এটা নরম থাকবে একদম। কালকে না মা মাটন ওই জামাই ষষ্ঠীতে মাটন করেছিল, তো আমরা কেউ সেরকম খেতে পারিনি গরমের জন্য। আজকেও গরম আছে, আশিস তো খেতেই পারিনি, ওই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে যেটুকু খাবার খেয়েছিল, আমিও খেতে পারিনি ও খেতে পারিনি। তো মা ওই মাটনটুকু দিয়ে দিয়েছিল, আমি একটু ওটাকে কায়দা করবো, মানে একটু ঝোল টোলগুলো একটু বাড়াবো, আলু দেবো, কারণ খুব কষা কষা করে করেছিল দিদি, তো ওটাই এখন বার করে নিচ্ছি। তাতে ওটা আর রুটি এই হবে আমাদের ডিনারে। তোমরা অনেকে আমার কাছে না কলার কেকটা চেয়েছো জানতে, আমি ওটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আগে আমি ডিনারের প্রিপারেশনটা কালকে যে মাটন হয়েছিল সেটাই আর কি আমি আজকে একটু বড় করব। আর হ্যাঁ, বৃহস্পতিবারে কিন্তু আমরা নিরামিষ খাই না, আমরা কোনো দিনই কোনো পার্টিকুলার বারে নিরামিষ খাই না। আমরা হচ্ছে ধরো যেদিন কোথাও কোনো পুজো আছে শুধু সেই দিন পুরো নিরামিষ খাই।
তো এখানে আমি কি করলাম, একটু টক দই নিয়ে নিলাম, ঘরে পাতায় টক দইটা ছিল, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর নেব হচ্ছে জিরের গুঁড়ো। এখন এটাকে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে না অল্প আদা রসুন আর একটা ছোট পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি, কারণ গ্রেভি অলরেডি মাটনটার মধ্যে ছিল, তবুও আমার মনে হলো একটু গ্রেভি বাড়ানো দরকার, তাই করলাম। তো ওই টক দইয়ের মিশ্রণটা দিয়ে এখন খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে কষিয়ে নিয়েছি। এরপরে ওই যে মাটনটা রাখা ছিল ওটার মধ্যেও যথেষ্ট পরিমাণে মশলা দেওয়া গ্রেভি টেভি রয়েছে, সেটাকেই দিয়ে আরও একটু বাড়িয়ে নিলাম। 6 পিস মতন ছিল, মানে আমাদের 3 জনের 2 পিস করে ছিল আর কি। আর সেটাকে একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো ব্রাউন সুগারের উপকারিতাটা কী, তোমরা একটু গুগল করে নিও, বুঝতে পারবে। আমি বেশ কিছু ইউটিউবারকে দেখেছি ইদানিং, আমি তো হিন্দি ব্লগ দেখি তোমরা জানোই, সেখানেরই দেখেছি ম্যাক্সিমাম ব্লগাররা, আমি যাদের দেখেছি তারাই দেখি, এখন অনেক দিন হয়তো তাদের দেখিনি, গ্যাপ পড়ে গেছে, দেখি সবাই সেই ব্রাউন সুগারে চলে এসেছে। তা আমি ভাবলাম যে ঠিক আছে চলো আমিও একটু ট্রাই করি, ওদের দেখেই তো আফটারঅল শেখা আমার ইউটিউবে আসা, বা আমার যে কাজের যত কিছু দেখো, যে আমি এত কাজ দেখাই, কাজ দেখাতে ভালোবাসি, সংসারের কাজ, সংসারকে ভালোবাসি, সেগুলো ওদের দেখেই শেখা। আর আমার ছাপগুলো কিন্তু ওদের ভিডিওরই ছাপ। তো এরপর একটু গরম মশলা দিয়ে প্রেসারে কয়েকটা সিটি দেবো। তো আশিস এসে গেছে বাড়িতে, আর মাটন তো হয়ে গেল, রুটি করতে হলো না, আশিস বললো ভাত করে নিতে, তাই ভাত বসিয়ে দিলাম। খালি আয়ুষ্মানের জন্য একটু ডাল সেদ্ধ করবো, কারণ সকালে না ডাল করিনি, ডিমের ঝোল করেছিলাম শুধুমাত্র, ওই ডিমের ঝোল শুধুমাত্র না, ডিমের ঝোল করেছিলাম আর কলমি শাক ভাজা করেছিলাম, তো ওই দিয়ে আয়ুষ্মান খেয়েছে। আর এখন ব্রেডটা বানাবো। কি শরীরে যে কষ্ট হচ্ছে, ফলের মধ্যে আমি কলাটা খাইনি, রেখে দিয়েছিলাম, মা আবার প্যাকেটের মধ্যে মাংস টাংস দিয়েছে, তখন দেখি 2টো লিচু কলা সব দিয়ে দিয়েছে। তো ভাবলাম যে এটা দিয়ে কেকটা বানিয়ে নিই, নাহলে এই কলা খাওয়া হয় না। তো এই যে কলাটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, আটা দিয়ে বানাবো কেকটা। একদম স্ম্যাশ করে ডিম দেবো এর মধ্যে। কলাটাকে আগে তুলে রাখি, কলাটা প্রথমেই দেব না, কারণ ডিমটাকে ভালো করে বিট করতে হবে। কলাটাই যে স্ম্যাশ করে রেখে দিলাম। যাদের বিটার নেই, এমনি কাঁটা চামচ দিয়েও খুব ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু বিট করে নিতে পারো, ডিমটা একদম ফোমের মতন করবে। আর এই যে কাপ নিচ্ছি, যে কাপই নেবে তার মানে পুরো কাপের থেকে একটু কম চিনি নেবে, ফুল কাপ কিন্তু চিনি নেবে না, একটু কম, মানে ধরো ওই 2 আঙুল মতন কম, আমার 2 আঙুল মতন কম। তোমরা যদি নাও, যে কাপেই নাও কেন, মেজারমেন্টটা বলে দিলাম, আমার এইভাবে সুবিধা হয় তো আমি এভাবেই করি, হ্যাঁ, নাহলে বেশি মিষ্টি হয়ে যায়। চিনিটাকে পাউডার করে নেবো পুরো। তেলটাও দেখিয়ে দিই। তেল হচ্ছে হাফ কাপ সাদা তেল দিচ্ছি, ঠিক আছে। ইয়েলো কালার দেব, তোমরা চাইলে কালার ছাড়াও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু দিচ্ছি কারণ আটার করবো তো, একটু দেখতে ভালো লাগবে, একটু বেশি করে কালার দিলাম। আর ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 ঢাকনা। তো আমি পুরোটাই আটার করছি, 1 কাপ আটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু ময়দার করবে, ময়দার যদি করো আর কি খুব টেস্টি হবে, আর মানে একদম দোকানের যেরকম হয় সেরকমই হবে তোমরা মানে যদি ময়দার করো। আর চাইলে আটারও করতে পারো, যারা একটু হেলথ কনসিয়াস বা ডায়েটে আছো বা কিছু আমার মতন হয়তো মানে একটুতেই ভাবো যে না একটু শরীরের চর্চা করা উচিত বা একটু যত্ন করা উচিত, ভাবি আবার নিজেই মাঝে মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলছি, জানো তো, এই গরমে পাচ্ছি না। আর তোমরা তো জানোই আমি কীরকম থামস আপ লাভার, তো চেষ্টা করছি না খাওয়ার, ওই করে করে আবার ওয়েটটা পুট অন করবো, তারপরে আবার এই বর্ষাকাল চলে এলে আবার একটু ডায়েট করতে হবে, এই আর কি। তো যাই হোক, তার মধ্যেও চেষ্টা করি চিনিটা না খাওয়ার, যতটা সম্ভব এগুলোকে অ্যাভয়েড করবার।
কিছু ড্রাই ফ্রুটস কেটে নিলাম, তার মধ্যে কাজু ছিল, আমন্ড ছিল, আর এই ব্ল্যাক যে রেজিনসগুলো থাকে না সেগুলো আমি অল্প করে বাজার থেকে নিয়ে এসেছিলাম কেক টেক বানাই বলে। না থাকলে তোমরা নর্মাল কিশমিশ তো ঘরে থাকে, সেগুলো দিয়ে দেবে। অল্প অল্প করে আমি বরাবর, এখন বলে না, আগাগোড়াই এগুলো একটু একটু করে রাখি। দাও তো, খুলে দাও। ধরবে না? বুঝেছো? দাঁড়াও, ওই কাপড়টা চেপে দে, হবে না। কি করবে? এটা একটু চেপে ওই ঢাকনা দিয়ে রেখে দাও, এমনি নর্মাল, নরম থাকবে। থ্যাংক ইউ। একদিনেই বানিয়ে ফেললাম। করতে করতে মানুষের কত এক্সপিরিয়েন্স হয়ে যায় না। এই ড্রাই ফ্রুটসগুলো যাতে নিচের দিকে থিতিয়ে না যায় তার জন্য একটু গুঁড়ো আটা আমি এর মধ্যে বুলিয়ে মাখিয়ে নিচ্ছি। তাহলে ওপর দিকে যেরকম দেবো ঠিক সেমভাবেই থাকবে। যখন কেকটা বানানো হয়ে যাবে তখন তোমরা দেখতে পারবে। কিন্তু কোনো দিন যদি দিতে ভুলে যাই বা হয় তাহলে কিন্তু একদম নিচে চলে যায়। তো এটাকে আগে ট্যাপ করে নিলাম, ট্যাপ করতে ভুলে গেছিলাম, তাই একটু ট্যাপ করে নিয়ে তারপরে সব যা যা দেওয়ার সেগুলো দিয়ে দিচ্ছি। তারপরে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি ঠিক 26 মিনিটের জন্য এটাকে বেক করব। আর 26 মিনিটেই কেকটা 190 ডিগ্রি সেলসিয়াসে 26 মিনিটের জন্য বেক করি। আর যে পাউরুটি বানাই সেটা আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করি। তো বলে দিলাম। আর তোমরা যাদের মাইক্রোওভেন নেই তারা অবশ্যই ওই কড়াইয়ের মধ্যে অল্প নুন ফেলে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিতে পারো। খুব ভালো কেক বা পাউরুটি দুটোই বেক হয়। তো এখন চলো এটাকে মাইক্রোওভেনে দিয়ে দিই। এখন বসেছি এই ড্রাই ফ্রুটসগুলোকে সব শিশিতে ভরবো বলে। এই শিশিটার মধ্যে করে রেখে দিই ওই রান্নাঘরে, আর বেশিরভাগটা ফ্রিজে থাকে, এগুলো সব ফ্রিজে থাকে। আর এটা দেখো প্রায় বাড়ন্ত, ওই জন্য এখন শিশির মধ্যে ঢালবো। এইটা বাজার থেকে নিয়ে এসেছিলো। এখন যখন এই রান্নাঘরে এসেছি তখন থেকে আমি একটু বেশি বেশি করে এক মাসেরটা কিনে রাখি। কিন্তু যখন আমি ছোট রান্নাঘরে ছিলাম তখন আমি কি করতাম, অল্প অল্প করে কিনে রাখতাম, একদমই সামান্য সামান্য করে, এরকম ছোট ছোট শিশিতে সব কিছুই থাকতো। আবার যখন শেষ হয়ে যেত আবার অল্প অল্প করে কিনে আনতাম। তো এইভাবেই আস্তে আস্তে আমি সব কিছু ঘরে একটু একটু করে রাখা শিখেছি। সংসারটা তো কেউ একদিনে, আমি আগেও বলেছি যে প্রথম থেকেই কেউ শিখে আসে না, করতে করতেই সে শেখে। আমার ফ্রিজটা একটু অগোছালো আছে, হ্যাঁ, তা আমি তোমাদের দেখাচ্ছি আমি কি কি ফ্রিজে রাখি, একবার দেখিয়ে নিই। এই আমন্ডের প্যাকেট ঢুকিয়ে দিলাম, কিশমিশ এখানে রাখা আছে, বাইরেও কিছুটা আছে, এখানে মেয়োনিজ, ঠিক আছে, এগুলো আমি সব ফ্রিজে রাখি, এতে ভালো থাকে জিনিস। এত বড় ফ্রিজ তাও জায়গা হয় না। আর এখানে এই যে খেজুর নিয়ে এসেছিলাম, কালকে এক প্যাকেট বের করে নিতে হবে, খেজুরটা যেটা বাইরে ছিল সেটা শেষ হয়ে গেছে। 2 প্যাকেট খেজুরও ফ্রিজে রেখে দিয়েছি, না হলে এই গরমকালে পিঁপড়ে টিপড়ে যদি হয়ে যায় এই কারণে। আর এর মধ্যে এই ড্রাই ফ্রুটস, আর এখানে তো সস ফস এগুলো দেখে আমাকে জিজ্ঞেস করো তো যে পায়েল তুমি ড্রাই ফ্রুটসগুলো কীভাবে রাখো, তো এভাবেই রাখি। আর আমন্ডটা খালি বাইরে বের করে রাখি, ভেতরে রেখে দেওয়াটাই দরকার অ্যাকচুয়ালি, কিন্তু বাইরে রাখলে না, এইটা না হলে আমি ভেজাতে ভুলে যাব। রেগুলার আমন্ডটা খাই,
সেই জন্য বুঝতে পারলে। আমন্ড আর চিয়া সিড এটা আমরা রেগুলার খাই সকালবেলা, আমি আর আশিস। আয়ুষ্মানকে আমি এটা দিই না, চিয়া সিডটা দিই না, কিন্তু আমি আর আশিস রেগুলার চিয়া সিড গরম জলের সাথে, শুধু গরম জলের সাথে। আর আমি লেমন টি খাই সকালবেলা, তো সেই জন্য লেবু দিলে দিতে পারো যদি তোমাদের মনে হয় যে একটু লেবু চিপে খাবে, খেতে পারো। বা দইয়ের ঘোল করলে তার মধ্যেও চিয়া সিড দিয়ে দিতে পারো। বা কোনো ব্রেকফাস্ট করছো, যেটা করছো তার মধ্যেই চিয়া সিডটা ভিজিয়ে যে রাতে রেখে দিচ্ছ, সেটা খেতে পারো। ঠিক আছে, এখন এইগুলোই করবো, চিয়া সিড ভেজাবো, তারপর তোমাদের দেখাবো। কেকটাও কাট করবো একটু, আর পাউরুটিটাও কাট করবো, করে তোমাদের দেখাচ্ছি। আটা দিয়ে বানানা কেক। কেউ বলবে বলো যে এটা আটা দিয়ে বানানো, তাও আমি কাট করে তো দেখাবোই, সে করেই একটু বড় দেখে বানিয়েছি। তো এটা তো পিওর 100% আটা দিয়ে তৈরি এই ব্রেড। তো এটাকে কিন্তু এই বাইরের একদম ফ্লাফি নরম তুলতুলে পাউরুটির সাথে তুলনা করলে হবে না। এটা যেরকম আমরা আটার রুটি খাই, যেরকম একটা নরম হয় অথচ একটা মুখে মানে একটা চিবিয়ে খেতে হয়, এটা কিন্তু ঠিক সেরকমই। হ্যাঁ, বাইরের পাউরুটিও চিবিয়েই খেতে হয়, কিন্তু ওই টেক্সচারটা পাবে না, কিন্তু খেতে যেরকম বাইরের পাউরুটি হয় সেরকমই হবে, অথচ পুরোপুরি হেলদি। বাইরের যে ব্রাউন ব্রেডগুলো কিনি ওগুলোতে কিন্তু 50% ম্যাক্সিমাম যেগুলো থাকে আটা দেওয়াই, মানে ময়দা ওরা ইউজ করে। এটা দেখো, তাও আমি বলবো যথেষ্ট সফট হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়। আর বাইরের যে পাউরুটিগুলো থাকে না, অনেকে কিন্তু ডিমও ব্যবহার করে, ডিম ব্যবহার করলে আরও একটু সফট হতো, কিন্তু আমি দিই না, মানে পাউরুটিতে ডিমটা দিই না। আর এই দিকে এই যে আটার যে কেকটা বানিয়েছি ব্যানানা দিয়ে, মানে কলা দিয়ে, সেটা দেখো খেতে দুর্দান্ত হয়েছিল আর দেখতেও ঠিক ততটাই ভালো হয়েছে। তোমরা কিন্তু চাইলে কালারটা নাও দিতে পারো, যে ইয়েলো ফুড কালারটা আমি দিয়েছি এই কারণে, এক তো আটার, দ্বিতীয়ত কলা দিলে একটু একটা দেখবে আয়রন থাকে না কলার, সেই যে টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। এখন এটাকে আমি ফ্রিজেই রেখে দেবো, দুটোই ফ্রিজে রাখবো। কেকটা ফ্রিজে না রাখলেও চলে, তবুও রাখবো গরম বলে, বুঝতে পারলে। আর এটা এইভাবে রাখবো ঢেকে, সকালবেলা তাহলে নরম থাকবে। চা দিয়ে আমাদের এটাই খাওয়া হবে, যদিও লিকার চাই, সকালবেলা দুধ চা এখন একেবারেই ইচ্ছেও করে না খেতে। খুব ভালো একটা অভ্যেস করতে পেরেছি ভগবানের কৃপায়। না, এটা কাজকর্ম আমার শেষ। এখন এটা আয়ুষ্মানকে দিয়ে আসি, ড্রেসটা ছেড়ে ফেলবে। না ধরো, এটা পরে না পাপা, ড্রেসটা পরে শুয়ে পড়ো। কেন, কিসে ব্যথা করছে? হ্যাঁ, আঙুলে ব্যথা করছে। কালকে আমি বলছিলাম না যে ঝগড়া হয়েছে, তা ঝগড়া হলেই কেঁদে ফেলি, আমি এটা কালকে বলেছি। অনেকেই আমাকে খুব ইয়ে করো তোমরা, বুঝতে পারো যে আমার মনটা নরম। সত্যিই তাই, শুধু ঝগড়া হলে না গো, আমাকে যদি কেউ ভুল বোঝে না, কেউ যদি ভুল বুঝে আমাকে বাজে বাজে কথা বলে, সেটা পেছনেই শুনি বা সামনেই দেখি, বা কিছু ভুল বুঝে না, অনেকে আবার জেলাসি থেকেও করে, সেটা সে নিজে বোঝে না যে সে জেলাস, কোনো কারণে তার রাগ উৎপন্ন হয় এবং সে পেছনে নানা ধরনের কথা বলে, বা যাই হোক সেটা একমাত্র ভগবান জানে, আমি জানি না। তো আমি যদি শুনি না, আমি তখনও কাঁদি। আর আমি দেখেছি যে যেহেতু ধরো আমি ভেতর থেকে কখনো সেটা করিনি বা চাইনি, তখন যদি মানুষ সেটা করে, আমার যদি চোখের জল পড়ে, তো সেটা ভালো হয় না, আমি এটা খেয়াল করেছি। যাই হোক, আমার এতটাই ইয়ে লাগে না, আমার চোখ থেকে জল চলে আসে, আমার খুব কান্না হয় তখন। আমি যতক্ষণ না পুরো কেঁদে আকুল হয়ে যাই, ততক্ষণ আমার মন হালকা হয় না। এবারে কি হয়, কিছু ক্ষেত্রে যখন খুব কান্না হয় এবং খুব ভুল কিছু থেকে আমি খুব দুঃখ পেয়ে কাঁদি, কান্নার পর আমি এত স্ট্রং হয়ে যাই আর সেই দিকে ঘুরেও দেখি না। এটা কিছু ক্ষেত্রে হয়, সেটা তো স্বামীর ক্ষেত্রে হবে না। আর কিছু আত্মীয় স্বজনের ক্ষেত্রে আবার কি হয়, ওই কথাটুকুই বলি, মন থেকে পুরো দিয়ে ডিট্যাচড। তো আমি একটা কথা তোমাদের বলবো বন্ধুরা, আমি যখন বাবার দুঃখে কেঁদেছিলাম, শুধু সেটা বাবার দুঃখের জন্য ছিল না, কিছু কথা, মানে কিছু মানুষের কিছু কথার জন্য, ফ্যামিলিগত, তখন কেঁদেছিলাম। তখন আরও বাবার সবে সবে কাজ হয়েছে, মেনলি বাবার ব্যাপারটাই ছিল, মনটা তখন কাঁচা ছিল আর কি। তখন একটা কাঁচা মন থাকলে কেউ একটা টোকা মারলেও তখন প্রচুর অঝরে জল বইতে থাকে। তো সব থেকে পাপ হচ্ছে কারো চোখ থেকে জল বের করা, এটা হচ্ছে সব থেকে ভয়ানক পাপ। সে পাপের কোনো ক্ষমা নেই, বিশেষ করে যেটা সে বলেনি বা সে করেনি,
সেটা হচ্ছে সব থেকে ভয়ানক পাপ। তো ফ্যামিলিগত ব্যাপার ছিল, যাই হোক ওসব কেটে গেছে, সেটা বলছি না। তো আমাকে এখন অনেকেই বলেছিল যে দুর্বল, তুমি কি দুর্বল যে তুমি কাঁদছো? আমি একটা কথা জানি, যে দুর্বল হয় সে কাঁদতে পারে না। যার মনে শক্তি আছে না চোখের জল ফেলার, এবং চোখের জল তখন বেরিয়ে যাওয়ার পর সেই মন যে কত কঠিন হয় সেটা ভাবনারও বাইরে। আর যার চোখের জল বেরোয় না, তার মতন কষ্টে বা তার মতন কষ্ট কেউ পায় না। যার চোখের জল বেরোয় না, সে ভেতরে ভেতরে গুমরাতে থাকে, তার মতন কষ্ট কেউ মানে বোধহয় পায় না। ওই জন্য যে ভেতর থেকে খুব শক্তিশালী না, সেই একমাত্র কাঁদতে পারে, তার ভেতরের সমস্ত আবেগ বের করে সে শান্ত হয়ে যেতে পারে, যার ফলে কি সে খুব স্ট্রং থাকে। আর যে ভেতরে কন্টিনিউ মানে কষ্টটা নিয়ে চেপে সে একটা সময় খুব মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তোমরা এটা ভেবো, ভেতর থেকে ভেবো। ওই জন্য অনেকে ভাবে না চোখের জল কাউকে দেখাবো না, দেখাতে তো হবেই। তুমি যদি চোখের জল না দেখাও, স্বয়ং ঈশ্বরও তো দেখবেন না। তোমার ভেতরে যাই চলুক সেটা তো ঈশ্বর দেখছে, কিন্তু চোখের জলের খুব মূল্য আছে। আমরা খুশিতেও কেঁদে ফেলি না, তাই বলে চোখের জল হচ্ছে কি বল জানো তো, যখন মানুষ কাঁদে সেটা হচ্ছে দেখবে চোখের জল কখনো ফেক হয় না, হাসিটা ফেক হতে পারে। ওই জন্য মানুষ খুশিতেও কেঁদে ফেলে অনেক সময়। এটা হচ্ছে অশ্রু, হচ্ছে আনন্দাশ্রু, একটা হচ্ছে দুঃখের অশ্রু। চোখের জল কখনো মিথ্যা হয় না, ফেক হতে পারে না। তো আমি একটা কথাই বলবো, যার মনে দুঃখ থাকবে না কোনো, কেঁদে ফেলবে, কেঁদে সমস্ত জিনিসটা গ্লানিটা বের করে দেবে। দেখবে তুমি দিনের শেষে অনেক শান্তি থাকবে। কে কি বললো, কে কি খারাপ বললো, তার পরিপ্রেক্ষিতে তুমি দুটো কথা বললে তুমি ভাববে তুমি ওই সময় জিতে গেলে, কিন্তু না, তুমি পরবর্তী সময় নিজের ভেতরে তোমার গিল্টি হবে, বা কোনো কারণে তোমার মনে হবে মানে দ্বন্দ্বটা বাড়তে থাকবে একদিকে, না হলে তোমার মনে হবে আমি তো জিতে গেলাম, বা আমার ইগো হলো। কিন্তু তোমার যে চোখের জল বেরিয়ে তোমার দুঃখটা বেরিয়ে যায়, তুমি অনেক বেশি শান্তি পাবে, অনেক বেশি স্ট্রং হবে, তোমার কার্মিক অ্যাকাউন্ট তোমার সব থেকে ভালো হবে, যার ফলে কি তোমার সাথে সবসময় ভালোই হবে। ঈশ্বরের আশীর্বাদ থাকবে। সব থেকে বড় কথা, তুমি মনের দিক থেকে খুব, এটা আমি আমার ফিলিংসগুলো বলছি, আমার সাথে যেগুলো হয়েছে বা হয়। আমিও ভীষণ তার্কিক, আমিও খুব তর্ক করতে পারি, কিন্তু করি না এখন। আগে করতাম, মায়ের সাথে খুব করতাম, এখন আর করি না, কারোর সাথেই তর্ক করি না। কারণ হচ্ছে আমি বুঝি যে যার যেটা ভাববা সে সেটা ভাববে। তো আমার যেটা মনে হয়, আমি জানি যে হ্যাঁ এটা ঠিক, আবার যদি আমার মনে হয় না আমি এটা ভুল ভেবেছিলাম, ভুল জানতাম, তাহলে মনে মনে সেটা স্বীকার করে নিই, বা তার কাছেও সরি চাই নি। এক বিন্দু হচ্ছে আমি চিন্তা করি না যে না তার কাছে সরি চাইলে আমি ছোট হব, একটা বিন্দু আমি ভাবি না। কিন্তু একটা লিমিট অবধি, অবশ্যই একটা লিমিট অবধি। তাই আমি আমার দিক থেকে সবসময় ক্লিয়ার থাকি, ভগবানের কাছে পরিষ্কার থাকি। আর ওই যে বললাম চোখের জলটা আমার বাদ মানে না। আর আমি মনে করি চোখের জল আমার এতটা বেরোয় বলেই আমি এত স্ট্রং থাকতে পারি, এত পজিটিভ থাকতে পারি, আমার ভেতরটা হালকা হয়ে যায়, বুঝেছো? পজিটিভ তখনই থাকতে পারবে যখন তোমার ভেতরে কোনো রকম কষ্ট, নেগেটিভিটি থাকবে না, তখনই তো পজিটিভ হতে পারবে। তাই জন্য সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে চোখের জল। বের করে দাও, ওটাকে চেপে রাখলে তো আরও কষ্ট বাড়বে, আমারই কষ্ট বাড়বে। অবশ্য সবাই পারে না, ওটা ভুলে তো লাভ নেই, সবাই চোখের জল বার করতে পারে না। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো। আসলে তোমাদের সাথে আড্ডা দিতে, গল্প করতে, কাজগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তোমরাও তো আমার সাথে মানে আমার ঘরের মধ্যেই আছো, তোমরা আমার ফ্যামিলিরই ইনক্লুড করা, তোমরা আমার ফ্যামিলিতেই ইনক্লুডেড। তো চলো, টাটা, গুড নাইট, সাইন আপ।